কলকাতায় তো আমাদের আর কোনো শিল্পীকে ডাকতো না, পরেও ডাকেনি ওইভাবে, রুনারেলা দু একজন ছাড়া। তো ব্যান্ডগুলোকে ডেকেছে। আমি বলি যে বাংলা গান প্রথম রপ্তানি হয়েছে ব্যান্ডের মাধ্যমে। সবসময় তো মানুষ একটু নতুন কিছু চায়, এটা হচ্ছে সর্বদা। এবং নতুনকে বিরোধিতা করা হচ্ছে এই আমাদের মতো যারা বয়স্ক তাদের কাছে। ব্যান্ডের 4টা গান করবে সোলো শিল্পীরা, সোলো শিল্পীদের 4টা গান করবে ব্যান্ড। এই প্রথম ব্যান্ড মিউজিককে কিন্তু এই বিখ্যাত সব ব্যক্তিরা কিন্তু স্বীকৃতি দেওয়ার মতো একটা অবস্থা। কলিম শরফি গাইবেন, কেমন আছেন? আছি ভালো, অনেক ধন্যবাদ তোমাকে। আমিও অনেক অনেক কৃতজ্ঞ। পোর্টফোলিও, উইকিপিডিয়া, নিউজ, আপনি এত কম গণমাধ্যমে এসছেন কেন? এটা একটা অভিযোগ। না, এটা ঠিক আমি খেয়ালও করিনি আসলে। এবং এখন যে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আসি, এটাও কেন আসি তাও জানি না। হয় না কিছু মানুষ আছে এই চিন্তা, আছি তো থাক না, অসুবিধা কি, এরকম আর কি। সে প্রশ্নটা এই জন্য করা, তার মানে একেবারে শুরু থেকে আপনাকে কি কখনো জনপ্রিয়তার মোহ টানেনি? না, টানেনি। আমি একটা এই নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলি। এই 90 সালে ওটা এখন ওই বিটিভি ক্লাসিক্স হিসেবে কিন্তু এসছে ওই অনুষ্ঠানটা, আনিস উল হক করেছিল জলসা। হ্যাঁ, দেখেছো মনে হয়? আচ্ছা, ক্লিপস আছে, ওটা এখন ইয়েতে ইউটিউবে পাওয়া যায়। অনুষ্ঠানটা যখন হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছিল এরকম, ব্যান্ডের 4টা গান করবে সোলো শিল্পীরা, সোলো শিল্পীদের 4টা গান করবে ব্যান্ড। এই প্রথম ব্যান্ড মিউজিককে কিন্তু এই বিখ্যাত সব ব্যক্তিরা কিন্তু স্বীকৃতি দেওয়ার মতো একটা অবস্থা। কলিম শরফি গাইবেন, নীলুফার ইয়াসমিন গাইবেন, সুবীর নন্দী গাইবেন, তারপর আরিফিন মল্লিক সম্ভবত ওনার নাম, সাদিয়া আফরিন মল্লিক, উনি গাইবেন। আমি যদি নামটা ভুল করে থাকি হ্যাঁ। তো আর শাকিলা জাফরও ছিলেন। আর ব্যান্ডের মধ্যে ছিল সোলস, রেনেসা, ফিডব্যাক, মাইলস। হ্যাঁ, তো কলিম শরফিদের গান দেওয়া হলো প্রথমে, ক্যাসেট দেওয়া হলো, তখন তো ক্যাসেট, যে আপনি প্রথম কলিম শরফি দিয়েছে 4টা সব ব্যান্ডের ক্যাসেট বলে, আপনি এখান থেকে একটা গান বাছাই করেন। কলিম শরফি বাছাই করলো আজ যে শিশু। হ্যাঁ, তারপর দেওয়া হয়েছে নীলুফার ইয়াসমিনকে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি। হ্যাঁ, ও বন্যা দিয়েও গিয়েছিলেন গান। হ্যাঁ, তো নীলুফার ইয়াসমিন বাছাই করলো হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়। তো 2টা গানই স্যার, 2টা গানই আমার লেখা। তখন আমাকে পিলু খান বললো যে জঙ্গে, এটা একটা অনুষ্ঠান হচ্ছে ইয়েতে, আমাদের এই 2টা গান সিলেক্ট। ওরা খুব খুশি যে ওদের 2টা গান যাচ্ছে 4-5টা গানের মধ্যে, সে ওদের জন্য তো একটা বড় ব্যাপার। তো আপনি চলেন, আমরা ওখানে সবাই গোল হয়ে আড্ডার মতো বসবে, আপনিও বসলেন। তো মোটামুটি আমি কাটিয়ে দিয়েছি, আমি কিন্তু যেতাম না। কাটিয়ে দেওয়ার পর সে এসে বলছে যে এই আজ যে শিশুর পর আমাকে খানাতা ছিলেন অনুষ্ঠানে, বারবার জিজ্ঞেস করছিল যে এই গানটা কে লিখেছে, কই উনি। তো ওরা আপনাকে বললাম যেতে, গেলেন না, আরে হয়ে যাবে, একদিন দেখা হয়ে যাবে। তো এইভাবে না যেতে যেতে একটা অভ্যাস হয়তো গ্রো করে গেছিলো যে না গিয়ে পারা যায় কিনা। আর ইদানিং যেটা যায়, এখন তো সব আমাদের, তখন তো আমরা একটু জুনিয়র ছিলাম, কেটে কুটে এদিক ওদিক চলে যেতে পারতাম। হ্যাঁ, এখন জুনিয়র, যে আমরা তো সিনিয়র হয়ে গেছি, জুনিয়র এসে যখন ধরে যেন আমাকে না করতে পারে। আপনারা যত কথা বলবেন তত আসলে একটা সময়কে ধরে রাখা হয়। ব্যান্ড মিউজিক, পাশ্চাত্য ঘরানার মিউজিককে স্বীকৃতি দেওয়ার বিষয়টা অনেক তর্কের বিষয় ছিল। শুরুটা আমি যদি স্বাধীনতার পরপরই ধরি, স্বাধীনতার আগেও ছিল, ওটা তো ইতিহাস আছে কিছুটা। তো ওইভাবে তো একেবারে জাঁকজমকভাবে ছিল না, স্বাধীনতার পরে যেটা শুরু হয়। স্বাধীনতার পরে আমি কালকে একটা অনুষ্ঠানে বলছিলাম, একটা বড় ঘটনা ঘটে, যেটা হচ্ছে লাইটনিংস একটা ব্যান্ড ছিল চিটংয়ে 64 সালেও যেটা হয়েছিল আর কি। ওরা ওই বিটেলসের মতো ড্রেস আপ করতো, ওইভাবে গাইতো টাইতো। ওরা 72-তে কলকাতায় কলা মন্দিরে গাইতে গেল, মানে ওদেরকে ডেকে নিয়ে গেছে 72-তে। এটা ছিল একটা বড় ব্রেক থ্রু কিন্তু ব্যান্ডের জন্য, যে আমাদের দেশের ব্যান্ডকে, কলকাতায় তো আমাদের আর কোনো শিল্পীকে ডাকতো না, পরেও ডাকেনি ওইভাবে, রুনারেলা দু একজন ছাড়া। তো ব্যান্ডগুলোকে ডেকেছে। আমি বলি যে বাংলা গান প্রথম রপ্তানি হয়েছে ব্যান্ডের মাধ্যমে বিদেশে। একটা বিশাল ব্যাপার। আপনার দৃষ্টিতে কোন লজিকটা ছিল তারুণ্যকে ছোঁয়ার ব্যান্ড মিউজিক? আচ্ছা, এখন হচ্ছে কি, ওই সময় ব্যান্ড মিউজিক বলতেই মনে করতো যে ওরা হয়তো নেশা করে, ওরা ভালো গান গায় না, ওরা হইচই করে, না জেনে না শুনে কিন্তু বলা হতো। আর
ব্যান্ড মিউজিকের যেটা তারুণ্যকে যেটা টাচ করে যাওয়া, হ্যাঁ, সবসময় তো মানুষ তারুণ্য একটু নতুন কিছু চায়, এটা হচ্ছে সর্বদা। এবং নতুনকে বিরোধিতা করা হচ্ছে এই আমাদের মতো যারা বয়স্ক তাদের কাছে। কালকে যদি একটা নতুন কিছু আসে আমরা বলবো না এটা কেন হচ্ছে, এটা তো এমন হওয়া উচিত না। তো ওটা তখনও ওরকম ছিল। তো ওই জায়গায় ব্যান্ড মিউজিকটা তারা, আমি এই জন্যই বলছি যে বলতো যে না এটা তো গানের কথা, এটাও ঠিক হচ্ছে না, বা এই ধরনের হইচই তো দরকার নেই, এই ধরনের রিদম তো দরকার নেই। তো ছেলেপেলেরা অ্যাকসেপ্ট করছে, গানগুলোকে নিচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে দেখা গেছে ব্যান্ডের গানের এই লিরিক্স এত সচেতনভাবে সব লিরিক্সিস্টরা লিখেছে, বেশিরভাগ ব্যান্ডের গানকে কিন্তু তুমি দেখবা যে মানে লিরিক্যালি অনেক উন্নত, লিরিক্যালি উন্নত, সুরের দিক থেকে উন্নত, প্লাস যদি টোটাল কম্পোজিশন তুমি যে ইউ আর কম্পোজার, হ্যাঁ তুমি এটা জানো যে মানে এখানে কম্পোজিশনটা কত ভালো করেছে তখন ওরা। এই সব কিছু কিন্তু ইয়াং জেনারেশনকে টাচ করেছে। এটাকে স্বীকার করতে একটু দেরি হয়েছে মাত্র। এখনও যে স্বীকার করে তা না, এখন কি করে জানো, এখন যেটা করে যে ওদের অনেক মানুষ দরকার যখন, তখন ব্যান্ডগুলোকে ডাকে। ভালো বলছে, হ্যাঁ ব্যান্ডগুলোকে ডাকে, ব্যান্ড শো করে, সেটা আর্মি স্টেডিয়ামে করবে, ওখানে করবে, ওখানে করবে, অনেক লোক দরকার, মানুষ হয়। তারপর দিন ওরা ওটা ব্যান্ডগুলো সম্পর্কে ভুলে যায়। তারপর দিন ব্যান্ড কিন্তু ওই সব সঙ্গীতের পরে। সত্যি 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 একদম খুব মানে টু দি পয়েন্টে বললেন, মানে যখন আসলে প্রয়োজনটা হয় তখনই এটা। তো সেক্ষেত্রে আপনার রক গানের প্রতি আপনার প্রেমটা শুরুর গল্প একটু আপনার প্রেমের। আমার একটু সৌভাগ্যবান, ধরো আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি গান লেখার জায়গায়। আমাদের চিটংয়ে একটা ইয়ে ছিল, সৈকতচারী একটা দল ছিল, এটা অনেকটা কয়ারের মতো, হ্যাঁ গান করতো, 7 জন ছেলে 7 জন মেয়ে গাইতো, পরিচালনা করতো। সব বন্ধুবান্ধব আমরা যারা ছিলাম, যে তাদের মধ্যে এই নকিব খান ছিল, তপন চৌধুরী ছিল, বাচ্চু ছিল, মানে সোলসের সবাইও কিন্তু আবার সৈকতচারীতে ছিল ওই সময়। এবং তখনও মৌলিক গান কোনো ব্যান্ডই গাচ্ছে না, ওভারঅল পুরো বাংলাদেশে কেউ কিন্তু মৌলিক গান করছে না। 72 সালে বেশ কয়েকটা ব্যান্ড কিন্তু হয়ে গেছে। আচ্ছা, ইভেন 74 সাল পর্যন্ত কোনো ব্যান্ডে মৌলিক গান করেছে এরকম আমার জানা নেই, যদি করে থাকে ওটা অন্য কথা। তো 74, 75, 76-এর দিকে নকিব কিছু কিছু মৌলিক গান করা শুরু করলো। তখন ভয়টা কি ছিল, মানে অডিয়েন্সের ভয়, নেবে কি নেবে না, আমরা পারছি কি না, আচ্ছা আচ্ছা একটা সংকোচ আছে না যে আমরা গান করবো, হচ্ছে কিনা। ওই জায়গাটায় সৈকতচারী একটা এই ওপেনিং হলো। ওপেনিংটা এভাবে যে সৈকতচারী মৌলিক গান করা শুরু করলো, এবং সৈকতচারী চট্টগ্রামে প্রচুর অনুষ্ঠান করতো। অনুষ্ঠানগুলোতে ওই মৌলিক গানগুলো করা হতো। আচ্ছা, এবং আমি তোমাকে একটা বলি যে ওই মৌলিক গানগুলা ওখান থেকে পরে সোলসে গেছে, রেনেসাতে গেছে, ওই মৌলিক গানগুলো যেগুলো সৈকতচারীতে গাওয়া হতো ওখান থেকে। হ্যাঁ, আমি যেমন বলি মন শুধু মন ছুঁয়েছে, সৈকতচারীর গান। হ্যাঁ, এটা নকিবের বড় ভাই জিল্লু ভাই সুর, জিল্লু খান, নকিবের লেখা, সৈকতচারীর গান, এটা সোলসে গেছে। আপনার ফরেস্ট ছেলে না, ফরেস্ট হিলে পরে, এটা ফরেস্ট হিলে ইয়ের সুর, এই বাচ্চুর সুর, বলছি প্রথম অ্যালবামে। তো এই যে মৌলিক গানটা শুরু হলো, নকিব শুরু করলো, ওই লিগেসিটা পরে বাচ্চু টেনে নিয়ে গেল যখন নকিব চলে আসলো ঢাকায়। হ্যাঁ, তারপর 85, 80-র দিকে অন্যান্য যে দলগুলো আসলো তখন সবাই তো মৌলিক গান করছে, কিন্তু সবারই একটা আগ্রহ। আমরা যখন ফেসবুকে আপনার এই ক্যাম্পেইনটা পোস্ট দিই, জঙ্গি ভাই আপনার সঙ্গীতের বন্ধু বান্ধব আপনার তারুণ্যর বেলায় কে ছিল খুব কাছের, আপনি কাদের সাথে ঘুরতেন, উঠতেন, বসতেন? বা আমাদের যেটা ছিল, আমি বলি, আমার দুটো গ্রুপ ছিল। একটা হচ্ছে আমি কমার্স কলেজ থেকে পাশ করেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এবং প্রথম দিকে শিক্ষকতাও করেছি বেশ কিছুদিন, ম্যানেজমেন্টে পাশ করে। তো ওই জায়গায় স্কুল কলেজের বন্ধুবান্ধব ছিল একরকম, আর আমার কিছু সাংস্কৃতিক বন্ধুবান্ধব ছিল, যে গান বাজনার বন্ধুবান্ধব, যেটাতে ছিল ওই আমার বয়সী যদি ধরি, এই সোলসের ড্রামার ছিল রনি, হ্যাঁ, নেওয়াজ, তারপর আবু তাহের, তারপর আমার তাজুল ইমাম, উদয়ন বিশ্বাস, একটু জুনিয়র ছিল তপন, নকিব। হ্যাঁ, আমরা সবসময় একসাথেই থাকতাম। যখনই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ওগুলো আমরা একসাথেই করতাম। আপনার কাব্যচর্চা কি তখন থেকে, মানে হচ্ছে গান লেখার বিষয়ে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি হয়ে ওঠা? ওই তখন থেকে 78 আমার বইতে তুমি দেখবা যে নকিবের হাতের লেখায় প্রথম 2 পৃষ্ঠায় যে একদিন ঘুম ভাঙা স্বরে,
ওই বইয়ের প্রথম 2টা পৃষ্ঠাতে নকিবের হাতের লেখা ওই তারিখ দেওয়া আছে, আচ্ছা গানগুলো কয়েকটা গানের ছবি দিয়ে একটা ইয়ে করেছে, কোলাজ করেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, জয় শাহরিয়ার। ওই কোলাজের মধ্যে দেখবো যে ওই গানগুলো আছে, মানে ওই 78-এর গান, 77-এর গান। চট্টগ্রামকে কেন আসলে ঠিক রক গানের আতুর ঘর, আপনার লজিক কি, মানে আপনার ওই সময় তো আপনার দেখা শহরটা হয়ে ওঠা, এটা কি অন্য শহর, অন্য বিভাগীয় শহর কেন বা পিছিয়ে ছিল? এটা আসলে আমি এটা বলতে পারবো না ঠিক, এটা হয়তো একটা গবেষণার ব্যাপার আছে, হ্যাঁ, যে কেন এটা। তবে তার মধ্যে আমি একটু বলতে পারি যে চট্টগ্রামের একটা তো দিক আছে যে মাইজ ভান্ডারের একটা ডেফিনেটলি একটা ইয়ে আছে, এফেক্ট আছেই, যে মাইজ ভান্ডারের গানগুলা চট্টগ্রামের আঞ্চলিক গানের একটা বড় ক্ষেত্র ছিল, যেটা শ্যাম সুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ করেছে। হ্যাঁ, এবং তুমি দেখো ও শ্যাম সুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ যে স্টাইলে চাটগাঁয়ে গানটা করতো, ওটা থেকে আবার কিন্তু আমরা অন্যদিকে নিয়ে আসলাম। এই আমরা ব্যান্ডের চাটগাঁয়ে গান আনলাম, আমি আর নকিব। হ্যাঁ, আরও দেশ যাইও তুমি, আরও বাড়ি যাইও, বন্ধুরে একবার বেড়াইও, ওটা কিন্তু আবার ওই যে স্টাইলটা ছিল চাটগাঁয়ে, একটু মজা করে ফান করে আঞ্চলিক গান গাওয়া, ওটা থেকে একেবারে একটা রোমান্টিক ধাঁচে গানটাকে, চিরবনের গানটাকে নিয়ে আসা। তো ওগুলোর হয়তো একটা এফেক্ট আছে। আর একটা এমনিতে চট্টগ্রামের মানুষ কিন্তু উদার, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সবসময়। আমাদের ওখানে তো বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ছিল, তো ওটা ছিল। প্লাস পড়ালেখার দিক থেকে বলবো যে এই কিছুটা হয়তো সুযোগ সুবিধা অন্য ডিস্ট্রিক্টের চেয়ে একটু বেশি ছিল।